সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আবু আলম শহীদ খান রয়েছেন আমাদের সঙ্গে। আবু আলম, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন স্বাস্থ্য, শিক্ষায় ছেলে খেলা, নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি। ইত্তেফাক, হিজবুত তাহরীরের মিছিল পুলিশের বাধায় ছত্রভঙ্গ, পিছিয়ে পড়া নারীরাই বেশি বৈষম্যের শিকার। মানবজমিন, সুইস ব্যাংকে বাংলাদেশি 8 পরিবারের 3600 কোটি টাকা, আর নিষিদ্ধ হিজবুতের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। সমকাল নির্বাচনী প্রশাসন সাজাতে এখনই সতর্ক সরকার, নিষিদ্ধ হিজবুতের মিছিল পুলিশের সঙ্গে সংঘাত। আমাদের সময় নারীর অধিকার আদায়ে প্রয়োজন সচেতনতা, নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল লাঠিচার্জের ছত্রভঙ্গ। আমার দেশ, হিজবুত তাহরীরের হঠকারিতা, সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী। কালবেলা বিএনপি এনসিপি প্রাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি, পুলিশের বাধার মধ্যে ঢাকায় নিষিদ্ধ হিজবুতের মিছিল। কালের কণ্ঠ, বাড়ছে নারী নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা স্বাভাবিক করাই মূল চ্যালেঞ্জ। দেশ রূপান্তর তৃণমূল শক্ত না হলে জোট। রোহিঙ্গা খাদ্য সহায়তায় $81 মিলিয়ন প্রয়োজন। খবরের কাগজ, এখনও বৈষম্যের শিকার নারী, হিজবুত পুলিশ সংঘর্ষের রণক্ষেত্র পল্টন। সময়ের আলো, ভোট নিয়ে ভয়ে বিএনপি, নিষিদ্ধ হিজবুতের শোডাউন। টিবিএস স্যাটারডে উইথ ম্যাচুরিটি লুমিং, বেক্সিমকোজ সুকুক রিপেমেন্ট আনসার্টিন এজ ইনকামস ড্রাই আপ। শিরোনামে আজকের শিরোনামে হিজবুত তাহরীর। দিনের খবর এইটাই, এবং পুলিশি অ্যাকশন, ছত্রভঙ্গ এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তার হয়েছে। না, হিজবুত তাহরীর তো আমাদের যে দেশের আইন অনুযায়ী এখন নিষিদ্ধ, এবং হিজবুত তাহরীর অনেক একটা পুরোনো গোষ্ঠী বা সংগঠন যেটাই বলেন, বা রাজনৈতিক দর্শন। 1953 সালে লেবাননে এটার জন্ম। তারপর দেশের মানে বাংলাদেশ সহ পৃথিবীর 50টা দেশে তাদের তৎপরতা, এবং অনেক জায়গায় তাদের নিষিদ্ধ, স্পেশালি আরব বিশ্বের 2-3টা দেশ বাদে পুরোপুরি নিষিদ্ধ। সবচেয়ে বড় যে মুসলমান কান্ট্রি ইন্দোনেশিয়া, সেখানেও নিষিদ্ধ। ইন্ডিয়াতে নিষিদ্ধ, বাংলাদেশে নিষিদ্ধ, যুক্তরাজ্যে নিষিদ্ধ। তো তাদের যে মানে ঘোষণা, তারা যেটা মনে করে, তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। তারা খেলাফত কায়েম করতে চায়, এবং তারা মনে করে যে খেলাফত কায়েম করার জন্য তারা দাওয়াত দিবে, এবং তারা শক্তিশালী একটা সংগঠনের মধ্য দিয়ে, বিশেষ করে সেনা বাহিনীর মধ্যে তাদের কাজকর্ম করে তারা ক্ষমতায় যাবে এবং আপনার খেলাফত কায়েম করবে, যেটা বাংলাদেশের যে সংবিধান এবং গণতন্ত্র এটার সাথে যায় না। সে কারণে নিষিদ্ধ করেছে আগের সরকারের সময়, এবং বর্তমান সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়নি। আমরা অনেকবার আলোচনা করেছি নিষেধাজ্ঞার বিষয়টা, যে কাউকে নিষেধাজ্ঞা দিয়েই কিন্তু আপনি তাকে নির্মূল করতে পারবেন না। তো এখানে বিষয়টা নিয়ে আরো অনেক ভাবনা চিন্তা করতে হবে। না, কিন্তু বিশ্বব্যাপী তাদের যে জঙ্গি মনোভাবের কারণে, কিন্তু তাদের ডিক্লার্ড পলিসিতে তারা কিন্তু সন্ত্রাসী নিজেদেরকে বলে না। এই কারণে কিছুটা ডিবেট আছে যে কেউ তাদেরকে এক্সট্রিমিস্ট মনে করে, বাট সন্ত্রাসী মনে করে না। তো এই কারণে তাদের যে কাজকর্ম এবং তারা যে ঘোষণা, সেই ঘোষণা আমাদের গণতন্ত্রের সাথে যায় না। সেটা হলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে গণতন্ত্র যারা মানে না বা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বিশ্বাস করে না, যারা ফোর্সফুলি ক্ষমতা দখল করতে চায়, এবং তাদেরকে আপনি কার্যক্রম করতে দেবেন কিনা। তো তারা তো 5ই আগস্টের পরে বেশ জোরে সোরেই মাঠে ছিল। আপনারা দেখেছেন যে এই যে পোস্টার, এই যে এটা কিন্তু ডিক্লার্ড প্রোগ্রাম ছিল, এবং এর পোস্টারিং প্রায় গত 1 সপ্তাহ ধরে তারা করেছে, এবং আজকে তারা অর্গানাইজড ওয়েতে গিয়েছিল। অনেক সংখ্যক মানুষ ছিল, এবং প্রথম দিকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে মৃদু বাধা। আগে শুনতাম না মৃদু লাঠিচার্জ, মৃদু বাধা। তো তারপরে তারা যখন শুনেনি, তখন হয়তো পুলিশ অ্যাকশনে গিয়েছে, এবং পুলিশ তাদের কাউকে গ্রেফতার করেছে। তার আগে গতকাল সন্দেহ মনে হয় 3 জনকে গ্রেফতার করেছে উত্তরা বা ঢাকার এইসব এলাকা থেকে। তো সব মিলিয়ে এখন সরকার পরিষ্কারভাবে বলতে পারে যে তারা হিজবুত তাহরীরের ব্যাপারে কি মনে করে, এবং এই নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে তাদের মনোভঙ্গি কি, দৃষ্টিভঙ্গি কি, যেটা প্রকাশিত হয়েছে যে তারা নিষিদ্ধ কোনো গোষ্ঠীকে কর্মতৎপরতা চালাতে দেবে না, কিন্তু তারা তো গোপনে তাদের কর্মতৎপরতা বহাল রাখবে।
সুতরাং তাদেরকে তো তাহলে হান্ট করতে হবে। আপনি যেরকম ডেভিল হান্ট করতেছেন সেরকম তাহির হান্ট করতে হবে, সেটা তো করবো না আমরা, বা করছি না, এরকম কিছু দেখা যাচ্ছে না। যে কারণে তারা কিন্তু আবারও মাঠে নামতে পারে, আবারও এই ধরনের মিছিল মিটিং করার চেষ্টা করতে পারে। ধন্যবাদ। আজকে একাধিক কাগজে যে রিপোর্ট দেখলাম সেটা হচ্ছে নির্বাচন নিয়ে তো নানা মত, নানা বক্তব্য, নানা ধরনের ইকুয়েশন। যেমন প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর কিংবা মার্চে ইলেকশন, আবার বলছেন জুনে ইলেকশন, বিভিন্ন সাক্ষাৎকারে। নতুন যে পার্টিটা হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে যে সংস্কার আর শেখ হাসিনার বিচার আর আইনশৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা, এতে নির্বাচন হওয়ার মতো অবস্থা নেই। 2, বিএনপি বলেছে তারা নির্বাচন পিছাবে না। আবার এর সাথে আমি যোগ করে দিই, ভারত বলছে সর্বশেষ তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, যেটা জাতিসংঘের তরফেও বলা হয়েছে। এই হচ্ছে মোটা দাগে। আপনি কীভাবে দেখেন? প্রথমত যদি আমরা আমাদের প্রধান উপদেষ্টার কথাতে যাই, তাহলে যেটা আপনি বললেন যে তিনি নানান দফায় নানান রকম কথা বলেছেন, যেটা খুবই আশ্চর্যজনক, এবং ওনার কথার মধ্যে দিয়ে মানুষ কনফিউজ হয়ে যায়। এই 2-3 দিন আগেও মানে এই এনসিপি যে পার্টির কথা বললেন, তারা কথা বলার আগেই উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তারপরে তার যে ওই আছে প্রেস অ্যাডভাইজার আছেন বা প্রেস সেক্রেটারি, মাঝে মাঝে তাকে আমার অ্যাডভাইজারের মতোই মনে হয়, তো প্রেস সেক্রেটারি যিনি আছেন তিনিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, বেশি মার্চের মধ্যে। এখন আবার জুনে যাচ্ছে, তো সেখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে উনি কি বলেন, ওনার প্রেস সেক্রেটারি কি বলেন, অন্যান্য উপদেষ্টারা কি বলেন, এবং তারপরে যে নতুন পার্টি হলো ছাত্রদের যে দ্বারা গঠিত পার্টি, এখন তো তারা নতুন রাজনৈতিক দল, তারা কি মনে করেন, এইসব নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়। এবং যেটা বারবার বলা হচ্ছে যে বিচার এবং সংস্কার। প্রথম যদি আমরা বিচারের কথা আলাপ করি, তাহলে তো সার্জিস আলম কদিন আগে বললেন যে শেখ হাসিনার ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন হবে না। তো এটা খুব মানে লিগাল পয়েন্টও যদি আমরা আলোচনা করি, যে একজনের অপরাধের জন্য অভিযুক্ত, তার অপরাধ প্রমাণ হলে তার ফাঁসি হতে পারে, ফাঁসির অর্ডার হতে পারে, কিন্তু সেই ফাঁসি কার্যকর করতে কত বছর লাগে আমরা দেখেছি। কারণ অনেক জামাত নেতার ফাঁসি বা ফাঁসির আসামিদের ফাঁসি কার্যকরের আমাদের অনেক অভিজ্ঞতা আছে, 15 বছর 20 বছরও লেগে যায় অনেক সময়। সুতরাং উনি যেভাবে বললেন তাতে তো 15, 20 বছর, 30 বছর, এবং তার নামে যে মামলা শতাধিক, 1.5 শতাধিক বা 2 শতাধিক মামলা, তো একটা মামলা আপনি ফাঁসির রায় দিবেন, তারপর তো আর অন্য সব মামলার বিচার হতে হবে। তো এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াগুলো তো আপনার 15, 20 বছর, 30 বছর, 50 বছরও নির্বাচন হওয়ার বিষয়টা থাকবে না। এবং তখন যিনি বলতেছেন তিনিও থাকবেন না মাঠে, আর যারা এখন ক্ষমতা আছেন তারাও থাকবেন না, কারণ বয়সের কারণে, অন্য কোনো কারণে না। তাদেরকে কেউ উৎখাত করবে এটা আমি বলছি না, কারণ এই গভর্নমেন্ট তার 15, 20 বছর, 30 বছর থাকবে না। সুতরাং ওই দাবিটা, বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি, ওই দাবিটা ওখানে থাকবে, এবং বিচার ন্যায্য বিচার হতে হবে, এবং বিচারটা যাতে সকলে অ্যাকসেপ্টেবল বিচার হয়, যেন ভিকটিমও মনে করে যে তার প্রতি ন্যায় বিচার হচ্ছে, এবং যারা অন্য ভিকটিম, যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলো যেন মনে করে যে তারা ন্যায় বিচার পেয়েছেন, এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে এখানে। যেহেতু আপনি জাতিসংঘের কথা বললেন, যারা রিপোর্টটা দিয়েছিল তারাও কিন্তু ফাঁসি, এই ব্যাপারে তাদের একটা মন্তব্য আছে, কারণ বিশ্বের অনেক উন্নত দেশ, সভ্য দেশ, এবং জাতিসংঘ কিন্তু ফাঁসির বিষয়টা সমর্থন করে না। আবার জাতিসংঘ ইনক্লুসিভ নির্বাচন চায়, এবং ভারতের আজকের যে বক্তব্য সেটাও তারা ইনক্লুসিভ নির্বাচন চায়। যখন আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথায় আলোচনা করব, তখন একটা বড় আলোচনার বিষয় হলো এই নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা একটা বড় আলোচনা। আমরা আজকে আলোচনা করে এটা শেষ করতে পারবো না। সুতরাং ইনক্লুসিভ হলে দল হিসাবে পারবে কিনা, এটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকেই ঠিক করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগকে কি ঠিক করতে হবে? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে দেয় সরকার, যেভাবে হিজবুত তাহরির নিষিদ্ধ এখনো করে না, যদি নিষিদ্ধ করে দেয়, তাহলে তারা আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না। তো আওয়ামী লীগের যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা তো অন্য সময়ও ক্ষমতায় ছিল, 96, 2001-এও ক্ষমতায় ছিল, 2009 থেকে 14-তেও ক্ষমতায় ছিল। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাদের তো একটা বড় ধরনের গণসমর্থন ছিল, এখনো আছে কিনা তা আমরা জানি না। নির্বাচন না হলে তো বোঝা যাবে না তাদের সমর্থনের অবস্থাটা কি। যখন আপনি ইনক্লুসিভ বলবেন, তখন কিন্তু সকল রাজনৈতিক দল
তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। তো সেই জায়গাটা আমাদের আলাপ আলোচনার বিষয় আছে। কেউ কেউ মনে করেন তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে চান, তাহলে তো সেটা আর ইনক্লুসিভ নির্বাচন হবে না। এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হলে আপনাকে আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তার রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। তখন আপনি বলতে পারবেন যে না, আওয়ামী লীগ তো রেজিস্ট্রেশন নাই, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে না বিকজ নিষিদ্ধ দল। তখন আপনি ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ আসলো কি আসলো না, ওটা আইনগতভাবে নিষ্পত্তি হবে। নির্বাচন বিলম্বিত হলে কি কি সমস্যা হতে পারে? নির্বাচন বিলম্বিত হলে তো অনেক সমস্যা। প্রধান সমস্যাতে হলো যে একটা নির্বাচিত সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয় এবং ভালো ভোট, এটা পরিষ্কার থাকতে হবে যে ভালো মানের নির্বাচনের মধ্যে দিয়ে যখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকারের যে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা জনগণের ব্যাপক সহযোগিতা পায়। দায়িত্ব পালন ক্ষেত্রে তারা রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে, বিশেষ করে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সেনাবাহিনী এবং আরও যারা আছেন, তাদের যে সমর্থন, পূর্ণ সমর্থনটা পান তারা, এবং জনগণের পূর্ণ সমর্থন পান তৃণমূল পর্যায় থেকে। সে কারণে যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে বেশি কার্যকর। সুতরাং নির্বাচন বিলম্বিত হলে এখন আমরা যা দেখছি, গত 7 মাসে যেসব পরিস্থিতির উন্নয়ন হয়নি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেটার কথা নাহিদ সাহেব বলছেন বোধহয়, আবারও তারা বলছেন যে দেশে নির্বাচন করার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি, উনি তো কয়েকদিন আগেই উপদেষ্টা ছিলেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন 8ই আগস্টের পর থেকে এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব। এই দায়িত্ব অন্য কোনো রাজনৈতিক দলের না, এই দায়িত্ব সংবাদ মাধ্যমের না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয় না, এর জন্য কাকে দায়ী করবেন? এই অন্য কাউকে তো দায়ী করা যাবে না, এই দায়িত্ব তো সরকারকে নিতে হবে। যিনি সরকারে থাকবেন তাকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। সুতরাং ওনাদেরকে এই দায়টা নিতে হবে, এবং কোথায় তাদের খামতি আছে, কোথায় সীমাবদ্ধতা আছে, এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে নিয়ে কী কী কথাবার্তা হয়, কারা কি বলছেন, তারা তো সব জানেন। সুতরাং কোথায় সীমাবদ্ধতা বের করে তারা ঠিক করবেন। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অন্য কেউ, এখন নাহিদ সাহেব দায়িত্ব নাই, উনি পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, উনি একজন পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে এটা বলতেই পারেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখছি তাতে তো নির্বাচন করার মতো পরিবেশ দেখা যাচ্ছে না। বাট তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি করতে হবে, উন্নতি করার দায়িত্বটা তো সরকারের। সুতরাং সংস্কার করার আগে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন, যে সংস্কার দরকার সেখানে সংস্কার করে দেন। অল্প কিছু সংস্কার, যেটা আমরা বলেছি বারবার, ডক্টর ইনুজ যেটা বলেছেন, সেই অল্প কিছু সংস্কার ঠিকঠাক করে আমরা সেটা করে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা করি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেখানে নেতৃত্বটা দিতে হবে, মোটিভেশন দরকার। সেখানে আপনি 2 লক্ষ পুলিশ ফোর্সকে তো আপনি একেবারে বাসায় পাঠিয়ে দিতে পারবেন না, আপনার নাই তো, আপনার এটা কোনো বিপ্লব না, বিপ্লবী ভ্যানগার্ড নাই, না ন্যাশনাল গার্ড নাই, অথবা কোনো গণবাহিনী নাই, অথবা পিপলস আর্মি নেই যে আপনি ওদেরকে রিপ্লেস করবেন। তো রিপ্লেস না করতে পারলে আপনি যেটা করতে পারেন, সেখানকার সংস্কারটা হলো সেখানে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে এবং ওই নেতৃত্বকে কনফিডেন্স দিতে হবে। এবং সেই কনফিডেন্স পেলে, আজকে পুলিশ তো কনফিডেন্স পেয়েছিল, এর আগে তো পুলিশ এরকম অ্যাকশনে যায়নি, 2-1টা জায়গায় গিয়েছে, 2-1 জায়গায় সাউন্ড গ্রেনেড, হিজবুত তাহরীরের ব্যাপারে আজকে তো পুলিশের যে কনফিডেন্স এবং পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি যদি লক্ষ্য করে থাকেন, ওটা বেটার ছিল, অনেক জায়গার চেয়ে অনেক বেটার। যেমন অনেক জায়গায় যায় পুলিশ খামাখা দাঁড়িয়ে থাকে এবং কিছুই বলে না, এবং তাদেরকে গালাগালি করে লোকজন, এবং তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বললেও তারা নিশ্চুপে হজম করে। তো আজকে নিশ্চয়ই অর্ডার পেয়েছে, এবং তারা শেষ মুহূর্ত যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু অ্যাকশন শুরু হয়েছে। সুতরাং ওই 1.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই তাদের কাছে গ্রিন সিগন্যাল গেছে। তার মানে এখনও তাদের গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হয় কিনা সেটাও আলোচনা হতে পারে, এবং আমরা দেখতে পারি আরও গভীরধর্মী রিপোর্টিং হলে বোঝা যাবে যে অ্যাকশনটা প্রথমেই হলো না কেন। প্রথমেই তাদেরকে তো বাইতুল মোকাররম থেকে বের হতে দেওয়া বন্ধ করা যেত, যে তারা বের হতে পারবে না, সেটাও করা যেতে পারতো। বাট এনিওয়ে, যতটুকু অ্যাকশন হয়েছে তাতে বোঝা গেল যে পুলিশ ইচ্ছা করলে এটা ডিসপার্স করতে পারে। অনেক ধন্যবাদ। আজ 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। তো বিশ্ব নারী দিবসে তো বাংলাদেশের একাধিক সব কাগজেই মনে প্রথম পৃষ্ঠায় খবর আছে, নারীরা এখনও বৈষম্যের শিকার। তো বাংলাদেশ প্রেক্ষাপটে বিশ্ব নারী দিবস আপনি কিভাবে বর্ণনা করবেন? না, বিশ্ব নারী দিবস এবং আমাদের দেশে যে নারীর যে অধিকার, নারীর যে সমতা, নারীর জন্য বৈষম্য দূর করা, এসব বিষয়ে আমরা অনেক দিন ধরে আলাপ আলোচনা করছি, সংগ্রাম হচ্ছে, কথা হচ্ছে, ডিসকোর্স হচ্ছে, বাট কিন্তু ফাইনালি নারীদের অবহেলিত থেকে যাচ্ছে। যেমন ধরেন, যখন কোটা বিরোধী আন্দোলন হলো, তখন কিন্তু নারী কোটা নিয়ে আমরা যে এটা করলাম,
যেটা পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিলেন, যেটা আমাদের উচ্চ আদালত থেকে সিদ্ধান্ত আসলো, সেখানে তো নারীদেরকে বৈষম্যের দিকেই ঠেলে দেওয়া হলো। বাংলাদেশ তো এখন পর্যন্ত নারীদের ব্যাপারে সেই সমান জায়গায় পৌঁছেই নাই। পৃথিবীর উন্নত দেশগুলোতে, একেবারে ইউরোপের দেশগুলোতে নারীর জন্য 50% কোটা আছে, ইভেন প্রাইভেট সেক্টর আছে, শুধু গভর্নমেন্ট সেক্টরে না, এবং অন্যান্য প্রাইভেট ব্যবসার ক্ষেত্রে আছে, কন্ডিশন দেওয়া আছে যে তোমরা যদি এই ব্যবসা করতে চাও তোমাদের ওই লেভেলে, টপ লেভেলে, টপে নারীদের 50% নিতে হবে। তো আমরা তো সেখানে যেতেই পারিনি। আমাদের একটা কথা হয়েছিল 33% অন্তত নারীকে নমিনেশন দেবে দলগুলা, সেখানে তো আমরা যেতে পারিনি। তা আমরা নারীদেরকে অনেক পিছিয়ে আছে। তারপরে এখন যে আপনার নারী দুজন নারী প্রধানমন্ত্রী হলেন এই দেশে, তারপরে তো আমাদের নারীদের, আমরা তো স্ট্যাটিস্টিক্যাল কথা বলছি, নারী প্রধানমন্ত্রী হয়েছে। নারী প্রধানমন্ত্রী হওয়ার মানে এই নয় তো যে নারীরা সবাই অগ্রগামী হয়ে গেছে। দেশে নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে নারীদের অগ্রগতি, যে পরিমাণ অগ্রগতির প্রত্যাশা ছিল, প্রত্যাশিত অগ্রগতি হয়নি। আর এখন তো আপনি নারীরা রাস্তাঘাটে যখন তখন নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, এবং এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। সুতরাং বিশ্ব নারী দিবসে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যেন নারীদের প্রতি সম্মানশীল হই, তাদের প্রতি মর্যাদার দৃষ্টিতে তাদেরকে দেখি, এবং তাদের যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করার জন্য আমরা যেন কাজ করি। একটা বড় বৈষম্য হলো তো আপনি জানেন যে যখন তাদেরকে, তারা নারী শ্রমিক যারা আছে নিচের লেভেলে যেটা হয়, সেটা হলে আপনি অফিসার হলে তো একই গ্রেড পাবে, একটা বড় চাকরি করলে আপনার সংবাদপত্রে নিশ্চয়ই আপনি নারীদের অর্ধেক বেতন দেন না। কিন্তু আপনি যখন নারী শ্রমিকরা কাজ করে দেখবেন যে একই ধরনের কাজ বা বেশি কাজ করতেছে, তারপর তার বেতন কম। পুরুষের বেতন 100 টাকা হলে তাকে 60-70 টাকা দেওয়া হয়। তো সেই সব জায়গায় তো সমতা আনতে হবে। ঠিক না, এটা আছে 70-80 টাকার বেশি তাকে দেওয়া হয় না, এটা আছে। এই ধরনের ইয়ে আছে, বৈষম্য আছে, এই বৈষম্যটা ঠিক করতে হবে। তো এই বৈষম্য ঠিক করার জন্য তো প্রাইভেট সেক্টরে যে ধরনের আইন কানুন করা দরকার, যে ধরনের মনিটরিং করা দরকার, সেটা আমরা তো করতে পারছি না। প্রশাসনে নারীর অবস্থান তো এখন শক্ত, ভালো, প্রশাসনের নারীর অবস্থান ভালো, বাট প্রশাসনের নারীরা কবে আসছে? পুলিশে নারী কবে আসছে? সেনাবাহিনীতে নারী কবে আসছে? 1982 সালের আগে তো আমরা নারীদেরকে এইসব জায়গায় দরখাস্ত করার অনুমতি দেয়নি, অ্যাপ্লিকেশন করতে পারতো না। তা আপনি চিন্তা করেন যে আপনি দেশ স্বাধীন হওয়ারও 10 বছর পরে নারীদেরকে এটা দেওয়া হয়েছে, আর পুরো পাকিস্তান গেছে তখন ছিল না, আইএস যখন ছিল, আইসিএস তখনও ছিল না। সুতরাং নারীরা তো কেবল আসলো প্রশাসনে। সেই জন্যই তো তাদের যে চাকরিতে যে কোটার বিষয়টা ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আবার কোটা নারীদের জন্য, আবার কোটা মানে নারীদের জন্য তো কোটা লাগবে। আপনি তো এখন কোটা আবার চালু করছেন। আপনি যেরকম মুক্তিযোদ্ধা কোটা ছিল সেরকম কোটা আমরা চালু করার চিন্তা ভাবনা করছি না। অলরেডি আদেশ জারি হয়েছে কিনা আমি জানি না। শহীদ পরিবারের জন্য আপনি কোটা রাখছেন না, স্কুলে ভর্তির জন্য কোটা রাখছেন না। সো একটা দেশে কোটা মানেই যে এটা খারাপ জিনিস এটা নয়, প্রয়োজন মাফিক, এবং যারা আমাদের সংবিধান যা আছে প্রয়োজন মাফিক, এবং যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য ইনক্লুসিভ ইলেকশন যেমন আপনি চিন্তা করেন, তাহলে সব কিছুতে ইনক্লুসিভ হতে হবে। এবং কতটুকু আছে, আপনি গভর্নমেন্ট সেক্টরে কি পরিমাণ মানুষকে এমপ্লয় করা হয়? টোটাল গভর্নমেন্টে তো এখন 18 লক্ষ কর্মচারী থাকার কথা, যেখানে 16 লক্ষ মতো আছে। তাহলে 18 কোটি মানুষের কত % গভর্নমেন্ট কর্মচারী? সেখানে আপনি কোটার কথা চিন্তা করতেছেন। না, ওই যে নারীর নিরাপত্তাহীনতা, নারী শিশুদের নিরাপত্তাহীনতা একটা বড় ইস্যু। পুরুষরাও নিরাপত্তাহীন। যে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের যে তার যে প্রথম আলোতে তার যে কথাটা তুলে ধরা হলো, তাকে যে হাইজেকাররা বেবি ট্যাক্সিতে করে তার সাথে কি কি করেছে, এবং তার গলায় ছুরি ধরে কি কি করেছিল, এবং সে যে একটা শকের মধ্যে গেছিল। কেউ তো নিরাপদ না। নিরাপত্তা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশের জন্য। আপনি এখন রাত হলেই তো মানুষ অনিরাপদ বোধ করে নিজেকে। মব, কিশোর গ্যাং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা শুনে তারা তো স্যার বলছে, পরে স্যার বলে ছেড়ে দিচ্ছে, বলে তারপরে তাকে নামিয়ে দিচ্ছে শেরে বাংলা নগরে। নামিয়ে দিয়ে বলছে আপনি অন্য একটা কিছু নিয়ে চলে যান, আপনি পিছনে তাকাবেন না। কিন্তু সব তো নিয়ে নিয়েছে তার কাছ থেকে, এবং তারা মনে করেছিল তার কাছে লাখ লাখ টাকা আছে। সুতরাং তার কাছে 2 লক্ষ টাকা দাবি করছিল, এবং বিকাশের মাধ্যমে বোধহয় আরও 75,000 টাকা বিকাশ অ্যাকাউন্টে নিয়ে গেছিলো। এখানে আমি একটা জিনিস বলতে চাই যে বিকাশ দিয়ে কিন্তু অনেক ধরনের প্রতারণা, এরকম ফোর্সফুল টাকা আদায় বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বলে, আপনি বিকাশের নামে ফোন নেয়, ফোন হ্যাক করে বিকাশে টাকা পাঠাতে বলে। সো বিকাশ একটা কোম্পানি, একদম একটা বড় কোম্পানি, কর্পোরেট। তারা বিকাশের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে তারা কী ধরনের পদক্ষেপ, কী ধরনের যে নিরাপত্তা,
আমি কয়েকবার চেষ্টা করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারিনি, অনেক নিরাপত্তা ব্যারিয়ার পার হতে হয়। তারপরে এইসব নাম্বারে যখন খোলা হয় এবং এইসব নাম্বার যখন রিপোর্ট হয়, তারা কি করছেন এটা একটু সরকারের দেখা দরকার এবং তাদেরকে দায়বদ্ধ করা উচিত। কীভাবে সম্ভব? আপনি যদি আপনি বিকাশ চালাচ্ছেন, আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে যদি আপনি ফ্রড করেন, তাহলে বিকাশ শুড পে ফ্রড মানিটা। ব্যাংক থেকে যদি আমি ফ্রড হই, আমি তো ব্যাংকের কাছে দাবি করতে পারি, এটার জন্য মামলা মোকদ্দমা করতে পারি, আমরা ভোক্তা অধিকারে যেতে পারি। বাট বিকাশ নিজে একটা ভালো কোম্পানি থেকে, এখন ভালো হইতে হবে তো কাউকে কাউকে, নিজে গুড কোম্পানি হইতে পারে তারা। বিকাশের নামে প্রত্যেক দিন ফ্রড হয়, এভরিডে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেক দিন বিকাশ অ্যাকাউন্টে মানুষজন ফ্রড হচ্ছে এবং টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এবং এই যারা চাঁদা তুলে ফোর্সফুল, টেলিফোন হ্যাক করা তো এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, একদম একদম নিত্য নৈমিত্তিক। জাস্ট একটা ফোন করে, হ্যাঁ আমাদের বোকামি আছে, আপনাকে ফোন করবে, আপনাকে বলবে যে আপনার এই অ্যাকাউন্টে এই গন্ডগোল হয়েছে, আপনাকে একটা ওটিপি পাঠানো হচ্ছে, ওটিপিটা অ্যাকসেপ্ট করেন। এখন আমরা তাড়াহুড়োর মধ্যে, অনেক শিক্ষিত মানুষরা এটা করে, তো সাধারণ মানুষ কি করবে? তো বোকামি করে ফেলে, তখন বন্ধু বান্ধবের কাছে টাকা পয়সা চায়, কেউ কেউ দয়াপ্রবশ হয়ে টাকা পাঠান, এই হচ্ছে, টাকা যাচ্ছে। যাই হোক, সব কিছু মিলে নারীর অর্থনৈতিক সক্ষমতাও বেড়েছে, এটাও স্বীকার করতে হবে। অফকোর্স স্বীকার তো করতেই হবে, নারীত্বের অগ্রগতি হয়েছে, এই ব্যাপারে সন্দেহ নাই। বাট তাদের যে বৈষম্য আছে, এই ব্যাপারেও সন্দেহ নেই আছে। সুতরাং বৈষম্য দূর করার জন্য আমাদেরকে কিছু পজিটিভ পরিবর্তন করতে হবে। সেই পজিটিভ পরিবর্তনে আমরা কি কি করতে পারি, এটা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে নারীদের নিরাপত্তাটা খুব ইম্পর্টেন্ট। একটা ফেসবুকে একটা স্টাডি দেখলাম, বা অনেক ভাইরাল হয়েছে, এটা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি চান, তো অনেক নারী বলেছে যে আমি রাতের বেলা বের হয়ে ঘুরতে চাই, যাতে আমাকে কেউ কোনো বাধা দেবে না, বা আমি নিজে দিনের বেলাও নিরাপদে ঘুরতে চাই। তাই একজন বাংলাদেশের নারী যদি মনে করেন যে তিনি বের হলে তাকে নিগ্রহ হতে হবে, তাকে টিজ করবে, তাকে অপমান করা হবে, সেটা তো নারীর অবস্থান হতে পারে না। তো বিশ্ব নারী দিবসে এটা আমাদের প্রত্যাশা, প্রার্থনা, দাবি যে অবশ্যই নারীদেরকে আমরা মর্যাদাপূর্ণভাবে তাদের দেখব, এবং পোশাক আশাকের জন্য কোনো নারীকে হেনস্থা করতে পারবো না, করাটা কোনো ব্যয় নেই, আইনসঙ্গত নয়, এবং এটার বিচার হতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।